আমাদের গ্রামের এক মহিলা যার নাম মাসুতি, সে তার স্বামীকে নিয়ে বসবাস করত। তাদের একটা হোটেল ছিল। বেশ কিছুদিন যাবৎ তাদের হোটেল ভালো চলছিল না, তাদের ধার দেনা বেড়েই চলছিল। তখন সে জানতে পারে কালো জাদুর ব্যাপারে। যদি সে কিছুর বিনিময়ে কালো জাদু করে তবে তার টাকার অভাব হবে না। যেহেতু তাদের ব্যবসা ভালো চলছিল না, সেই জন্য মাসুতি একটা পরিকল্পনা করে। সে ভাবে সে ওই কালো জাদু করবে। তার যেই ভাবা সেই কাজ। সে একটা কালো জাদুকরের খোঁজ করে এবং সময় মতো তার কাছে যায় এবং তার সমস্যার কথা বলে। সেই কালো জাদুকর তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাকে একটা খাসি দিতে হবে বকশিস হিসেবে, এবং আমি যেই জিনের দ্বারা এই কাজটি করব তার একটি ইচ্ছাও তোমাকে পূরণ করতে হবে। মাসুতি রাজি হয়ে যায়। এরপর মাসুতি বাড়ি চলে যায় এবং তার জমানো টাকা বের করে সেখানে একটা খাসি কেনার মতো টাকা ছিল। তাই মাসুতি পরের দিন একটা খাসি কিনে কবিরাজকে দেয়। কবিরাজ বলে, ঠিক আছে, যেহেতু আমার বকশিস পেয়ে গেছি, তাহলে আমি রাতেই কাজ শুরু করব, তুমি সন্ধ্যার পরে চলে আসবা। এরপর মাসুতি চলে যায় এবং সন্ধ্যার পর আসে। কবিরাজ তাকে একটা কৌটা দেয় এবং তার ভেতর মাসুতির রক্ত দিতে বলে। মাসুতি রক্ত দিয়ে দেয়। আর তখন কবিরাজ কিছু রিচুয়াল করে আর তাকে একটি বড়ি দেয় এবং তাকে খেতে বলে এই বড়িটি। মাসুতি খেয়ে নেয় সেই বড়িটি। এরপর কবিরাজ বলে, কাল থেকে তোদের ব্যবসা ভালো চলবে, তবে মনে রাখিস ঠিক 5 বছর পর যেই জিনটি দ্বারা আমি এই কাজ করেছি সেই জিনটি তোর কাছে আসবে এবং কিছু চাইবে যা তোকে দিতেই হবে, তা না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাসুতি সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাদের ব্যবসা ভালো চলতে থাকে। তাদের কোনো টাকার অভাব হয় না। সময় কেটে যেতে থাকে। এভাবে মাসুতির একটা ছেলে সন্তান হয়। আর তার কিছুদিন পর তার স্বামী মারা যায়। এরপর থেকে মাসুতি তাদের হোটেল একাই সামলাতে থাকে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। মাসুতির সেই কবিরাজের কথা মনে থাকে না আর। কিছুদিন ধরেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এমন এক রাতে মাসুতি স্বপ্নে দেখে একটা অবয়বের সামনে সে দাঁড়িয়ে আছে। সেই অবয়বের মুখ থেকে কিছু কথা বের হচ্ছিল, কিন্তু অবয়বের মুখটা দেখা যাচ্ছিল না। সেই অবয়বটি বলছে, কিরে, সব ভুলে গেলি? আমি তোর কাজ করে দিয়েছি, এখন তোর পালা। তোর ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোর ছেলেকে নিয়ে যেতে চাই। তাই শর্ত অনুযায়ী আমি তোর ছেলেকে চেয়েছি, আর সেটাই তোকে দিতে হবে। এরপর মাসুতির ঘুম ভেঙে যায়। তার শরীর পুরো ঘেমে যায়। তার সব কথা মনে পড়ে। সে ভয় পেয়ে যায় এবং পুনরায় সে কবিরাজের কাছে যাবে বলে ঠিক করে। পরদিন কথা মতো সে কবিরাজের বাড়ি যায় এবং কবিরাজকে তার স্বপ্নের কথা বলে। কবিরাজ বলে, আমি আগেই বলেছিলাম যে জিনের দ্বারাই কাজ করাবো সেই জিন 5 বছর পর কিছু চাইবে যা তোকে দিতে হবে। এরপর মাসুতি বলে, হ্যাঁ, তবে আমার ছেলেকে আমি দিতে পারবো না, এখন সেই আমার বাঁচার একমাত্র সম্বল, আপনি কিছু করুন। তখন কবিরাজ বলে, ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি, আজকে রাতে তুই চলে আসিস এখানে। এরপর মাসুতি সেখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে, যা কিছুই হোক না কেন সে তার ছেলেকে দিবে না। এভাবে রাত হয়ে যায়। মাসুতি সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ আরেকটি লোককে ডাকে। ওই লোকটিকে একটা গণ্ডির মধ্যে বসায়। এরপর মাসুতির 1 ফোঁটা রক্ত চায় কবিরাজ। এরপর সেই রক্ত নিয়ে কিছু প্রক্রিয়া করে। এর মধ্যেই মাসুতি লক্ষ্য করে সেই লোকটির পরিবর্তন আসতে শুরু করেছে। লোকটি হঠাৎই একটা মোটা কণ্ঠে বলতে থাকে, কেন ডেকেছিস আমায়? কবিরাজ বলে, তুমি অন্য কিছু চাও, ওর স্বামী মারা গেছে আর ওর একটাই মাত্র ছেলে। মাসুতির সন্তানকে নিয়ে গেলে মাসুতি বাঁচবে কি করে? ওই লোকটির মধ্যে থাকা জিনটি বলে, এটা আমার দেখার বিষয় না, শর্ত অনুযায়ী আমি যা কিছু চাইতে পারি তা ওকেও দিতে হবে। এই বলে লোকটি অজ্ঞান হয়ে যায়। কবিরাজ মাসুতিকে বলে, আমার আর এখানে কিছু করার নেই, জিন যেহেতু বলেছে তোমার ছেলেকে নিবে, তাহলে সে নিয়েই ছাড়বে। মাসুতি বলে, এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? তখন কবিরাজ বলে, আমার জানা মতে আছে একটি উপায়, কিন্তু সেটা খুব বিপজ্জনক। মাসুতি বলে, আপনি বলেন আমায় কি করতে হবে, আমি সব কিছুই করতে পারি আমার ছেলের জন্য। এরপর কবিরাজ বলে, শোনো তাহলে, একটা এমন ডাব আনতে হবে যে ডাবটি গাছে একটাই মাত্র ধরেছে, আর একটা 4 বছর বয়সী ছেলের কবরের মাটি আনতে হবে যেটা 15 দিনের মধ্যেই
কবর দেওয়া হয়েছে, তবে সেই জিনিসগুলো রাতে জোগাড় করতে হবে। আর জোগাড় করার সময় অনেক ধরনের আওয়াজ আসতে পারে, কিন্তু সেই আওয়াজে কান দেওয়া যাবে না এবং তা নিজেকেই করতে হবে 3 দিনের মধ্যে। এরপর মাসুতি বাড়ি চলে আসে এবং ভাবতে থাকে কি করা যায়। এরপর সে লোক লাগায় যে কোথায় এরকম ডাব গাছ আছে যেখানে শুধু একটি ডাব ধরেছে। সৌভাগ্যবশত সে খোঁজ পেয়ে যায়, কিন্তু সেটা হলো একটা ডাব গাছের বাগান। তার সেখানে বিশেষ কোনো কারণ ছাড়া মানুষ যাতায়াত করে না, কিন্তু তাকে ভয় পেলে চলবে না। তার ছেলের জন্য হলেও তাকে এই কাজ করতে হবে। এরপর রাতের বেলা সে বেরিয়ে পড়ে সেই ডাব নিয়ে আসতে। সে যখন যেতে থাকে তখন পিছন থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে, যার ফলে সে খুব ভয় পায়, কিন্তু হাল ছাড়ে না। সে যেতে থাকে। এরপর সে বাগানে পৌঁছে যায়। সে বাগানের মধ্যে ওই গাছটি খুঁজতে থাকে যেই গাছে একটি মাত্র ডাব ধরেছে। সে গাছটি পেয়েও যায়। যেহেতু গাছটি বেশি লম্বা ছিল না, তাই সে অনায়াসে পেরে ফেলে এবং চলে আসে। যদিও প্রথম কাজটি করতে এত সময় লাগেনি, কিন্তু দ্বিতীয়টি করতে তার খুব সময় লাগছিল। এমন কবর পাওয়াটা আসলেই খুব কঠিন। এভাবে আরও একদিন কেটে যায়, অর্থাৎ মোট 2 দিন চলে যায়। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে, তা না হলে সে তার ছেলেকে বাঁচাতে পারবে না। যাই হোক, শেষমেশ সে ওই লাশটির খবরও পেয়ে যায়, যেটা তাদের গ্রামের কবরস্থানে আসে। ওই দিন রাতে সে ওই কবরস্থানে যেতে থাকে। আগের দিনের মতোই শব্দ আসতে থাকে, তবে সে তা তোয়াক্কা না করে যেতে থাকে সামনের দিকে এবং একসময় পৌঁছে যায়। এবার লাশটা খোঁজার পালা। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সাইনবোর্ড দেখে চিনে ফেলে সে কবরটিকে। যখনই সেখানকার মাটি নিতে যাবে তখনই কেউ যেন বলে ওঠে, ওইখানকার মাটি নিস না, তোর বিপদ হবে। তারপরও সে ভয়ে ভয়ে সেই মাটি নেয়, কিন্তু তখনই কবর থেকে একটি হাত উপরে এসে তার হাতকে ধরে ফেলে, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তবে কোনো মতে হাত ছুটিয়ে মাটি নিয়ে সে দৌড় দেয়, কিন্তু মনে হচ্ছিল কে যেন তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তবে সে পিছনে তাকায়নি, সোজা বাড়ি চলে যায়। এর পরের দিন সে সব জিনিস নিয়ে যায় কবিরাজের কাছে। কবিরাজটি প্রক্রিয়া শুরু করে এবং জিন হাজির হয় আর বলে, আমার বাচ্চা চাই। কবিরাজ তার উপর মাটি আর ডাবের পানি ছিটিয়ে দেয়, যার ফলে জিনটি কাতরাতে থাকে। এরপর কবিরাজ বলে, তুই অন্য কিছু চা। এরপর জিন বলে, ঠিক আছে, তবে আমার একটা জীবন্ত বাচ্চাই চাই। তখন কবিরাজ তাকে বলে, সে আপনার বাচ্চা নিবে না, কিন্তু সে বাচ্চা নিবে। এখন আপনি যার নাম বলবেন সে তার বাচ্চা নিবে, তবে যার নাম বলবেন তার বাচ্চা নিবে, কিন্তু বাচ্চার বয়স 5-এর নিচে হতে হবে। এরপর সে ভাবতে থাকে কার নাম নেওয়া যায়, আর কারই বা বাচ্চার বয়স 5-এর নিচে। তখন তার একজনের কথা মনে পড়ে যায়, তার নাম নীলা। সে তাকে সাহায্য করেনি বিপদের সময়। তার বাচ্চার বয়স এখন 2 বা 3 হবে। 3 বছর আগের ঘটনা। একদিন রাতে তার স্বামীর শ্বাসকষ্ট ওঠে। বেশি রাত হওয়ার জন্য বাইরে কোনো গাড়ি ছিল না। তাদের গাড়ি থাকলেও সে তো আর গাড়ি চালাতে পারে না, কিন্তু নীলার হাজবেন্ড ড্রাইভার ছিল, তাই সে নীলাদের বাসায় যায় ডাকার জন্য। নীলা সাফ জানিয়ে দিয়েছে তার হাজবেন্ড ঘুমাচ্ছে, তাই সে যেতে পারবে না। অনেক অনুরোধ করার পরও সে তার হাজবেন্ডকে ডাকেনি এবং মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। এরপর কোনো উপায় না পেয়ে সে তার হাজবেন্ডকে নিয়ে যেতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। মাঝপথে একটা গাড়ি পেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিতে নিতে সে মারা যায়। তাই সে আজও নীলাকে দোষী ভাবে, তাই সে নীলার বাচ্চার নামই বলে। আর কবিরাজ সেই জিনটাকে নীলার বাচ্চার দিকে লেলিয়ে দেয়। পরের দিন সকাল থেকে সে বাচ্চার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, যার কারণে তার মা নীলা প্রায় পাগলের মতো হয়ে যায়। আর এইদিকে তার বাচ্চাটিও কয়েক মাস পর ক্যান্সার ধরা পড়ে। অনেক কিছুর পরও তাকে বাঁচানো যায়নি। লিসেনার সেই কালো জাদু কেড়ে নিল 2টি পরিবারের খুশি। যাই হোক, এই ঘটনাটি লিখেছেন আদিব ভাই। আমরা আদিব ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। লিসেনার এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঠিকানা গোপন রেখে ঘটনা পাঠালাম, নিষেধ আছে তাই নাম ঠিকানা বলতে পারলাম না, এজন্য অসংখ্য দুঃখিত। এই ঘটনাটি আমাদের পরিবারের সাথে ঘটে। পৌষ মাসের প্রচণ্ড শীত। আমার বাবা রাতের বেলা লিচের কুড়ে ঘরে থাকতেন মাছ পাহারা দেওয়ার জন্য। চোরেরা রাতের বেলায় মাছ ধরে নিয়ে যেত, সেজন্য প্রত্যেকটা লিচের এক পাশে ছোট্ট একটা কুড়ে ঘর থাকে। সেই কুড়ে ঘর থেকে মাছ পাহারা দিতে হতো। সেদিন আমার বাবা কুড়ে ঘরে শুয়েছিলেন এবং বাইরের লিচের দিকে নজর দিচ্ছিলেন।
তখন আনুমানিক রাত 2টো বাজে। আমার বাবা দেখতে পেল লিচের অপর প্রান্তে দুটি আলো লিচের ভিতর দিয়ে এদিক সেদিক যাচ্ছে। বাবা ভেবেছিল হয়তো চোরেরা মাছ ধরতে এসেছে, তাই বাবা লাইট নিয়ে সেখানে দৌড় দিয়ে গেলেন। কিন্তু যাওয়ার আগেই আলো দুটি সেখান থেকে চলে গেল। বাবা তোর আগে ফেটে যাচ্ছে, আমার নিজের মাছ নিয়ে যাবে, আমি এটা সহ্য করতে পারি না, যেভাবেই হোক এই চোরদের ধরতে হবে। বাবা খুব সজাগ চোখে করে ঘরে বসে থাকতেন চোরদের ধরার জন্য। 4 থেকে 5 দিন পরে বাবা আবারও সেই একই স্থানে দুটি আলো দেখতে পায়। এমনিতেও বাবার মাথায় রাগ জমে আছে চোরদের ওপর, তাই সে চুপি চুপি সেখানে গিয়ে চোরদের ধরার চিন্তা করলেন। যেই বলা সেই কাজ, সে অন্ধকারে চুপি চুপি চলে গেল। সাথে নিয়ে গেলেন একটি ফুলকুচি, এটাকে অনেক জায়গায় ক্যাটারিং বলে। বাবা লিচের অপর প্রান্তে গিয়ে দেখতে পেল দুজন লোক লিচের মাঝের জমিতে লাইট মেরে মাছ ধরছে। বাবার আগের মাথায় ফুলকুচি তাদের দিকে ছুঁড়ে মারল। মনে হলো ওদের একজনের গায়ে ফুলকুচি ঢুকে গেল, কিন্তু অবাক করা বিষয়, সেকেন্ডের ভিতর সেই আলো দুটি সেখান থেকে গায়েব হয়ে গেল এবং সাথে সাথে সম্পূর্ণ পুকুরের পানি লাল হয়ে গেল। মনে হচ্ছে পুকুরের কোনো পানি নেই, সব রক্ত। হঠাৎ লাইট দুটি গায়েব হয়ে যায় এবং সকল পানি লাল হয়ে যাওয়া দেখে বাবা ভয় পেয়ে গেল। তখন ঘুরে ঘুরে না গিয়ে বাবা সরাসরি বাড়িতে চলে আসলো, এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আমাদের সমস্ত ঘটনা খুলে বলল। আমি, আমার বাবা এবং একজন চাচা সহ 3 জনে পুকুরে গেলাম, কিন্তু গিয়ে লিচের ভিতরে সব কিছু ঠিকঠাক দেখতে পেলাম। তবে বাবা যেখানের ঘটনা বলেছে সেখানে গিয়ে লিচের ভিতরে একটি মৃত বিড়ালকে ভাসতে দেখলাম এবং বিড়ালটির গায়ে আমাদের ফুলকুচি ঢুকে আছে। একটি নৌকাতে করে গিয়ে বিড়ালটিকে উঠিয়ে আমরা চাপা মাটি দিয়ে দেই এবং ফুলকুচি ঘরে নিয়ে আসি। পরদিন বাবা আর লিচ পাহারা দিতে যায়নি। 3 থেকে 4 দিন বাবা বাড়িতে ছিল। 3 থেকে 4 দিন পরে বাবা আবার লিচ পাহারা দিতে যায়। বাবা পাহারা দিতে গেছে, কিন্তু সকাল 7টা হয়ে গেছে, তার বাড়ি ফেরার খবর নেই। তখন চিন্তিত হয়ে মা আমাকে লিচের পাড়ে পাঠায়, কিন্তু আমি লিচের কুড়ে ঘরে সহ চারপাশে ভালোভাবে বাবাকে খুঁজে কিন্তু কোথাও পাই না। বাড়িতে এসে কথা জানালে মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু হয়ে যায় শোরগোল। কোথাও খুঁজে পাওয়া যায় না বাবাকে। আশেপাশের বাড়ির চাচা ও ভাই ব্রাদার সকলে মিলে খুঁজতে থাকি বাবাকে। আমাদের লিচের আশেপাশে সকল লিচে খুঁজতে থাকি তাকে। সারাদিন খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। তখন আমাদের অবস্থা কি হয়েছে আপনারা বুঝতে পারছেন। 3 দিন কেটে যায়, তবুও বাবাকে খুঁজে পাইনি। 3 দিন পর পাশের গ্রাম থেকে খবর আসে আমার বাবাকে সেখানে পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে যা দেখতে পাই তা ছিল খুবই করুণ। তার সম্পূর্ণ শরীরে কাদামাটি শুকিয়ে গেছে। তাকে একটি জমির পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব দ্রুত বাবাকে বাড়িতে নিয়ে আসি এবং ডাক্তার দেখাই। তাকে স্যালাইন দেওয়া হয়। প্রায় 6 ঘন্টা পরে তার জ্ঞান ফিরে। কিন্তু জ্ঞান ফিরে সে শুধু একটাই কথাই বলে থাকে, ওরা আমাদের সকলকে মেরে ফেলবে। আমরা এত জিজ্ঞেস করে কি হয়েছে, কে আমাদের মেরে ফেলবে, কিন্তু এর কোনো উত্তর সে দেয় না। শুধু একটা কথাই বলে, ওরা আমাদের মেরে ফেলবে। বাবাকে নিয়ে একজন কবিরাজের কাছে যাই। কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে তাবিজ দিয়ে দেয় বাবাকে। 4 দিনের মাথায় বাবা সুস্থ হয়। বাবা সুস্থ হওয়ার পর কি বলেছিল এবং তার সাথে কি ঘটেছিল সেটা শেষে বলছি। বাবা যেদিন সুস্থ হয় সেদিন রাতের কথা। সকালে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। আমি তখন ঘুমাইনি। সামনে আমার পরীক্ষা, তাই হারিকেনের আলোয় পড়ছিলাম। আমার চোখটি জানালা দিয়ে বাইরের দিকে গেলে আমি দেখতে পাই প্রায় কয়েক শত ছায়ামূর্তি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের স্পষ্ট দেখা যায় না, মানুষ হলে তো স্পষ্ট দেখা যেত। মনে হচ্ছে মানুষের শত শত ছায়া দাঁড়িয়ে আছে, তবে ওদের প্রত্যেকের চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখে আমি চিৎকার দেই। আমার চিৎকার শব্দে পাশের বাড়ির মানুষেরা চলে আসে এবং ঘরের সবাই জেগে যায়। সে রাতে 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। পরের রাতে দরজা জানালা বন্ধ করে পড়তে বসি। রাত তখন আনুমানিক 1টা হবে। হঠাৎ ঘরের টিনের উপরে অজোর ধারায় ঢিল পড়তে থাকে। তখন ঘরের ভিতরে ভয়ে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। শীতের সময়, কিন্তু ঘরের সকলেই ঘেমে ভিজে গেছিল। আমাদের চিৎকার চেঁচামেচি ও টিনের উপরে শব্দ পেয়ে আশেপাশের বাড়ির সকল লোক চলে আসে। মানুষজন যখন চলে আসে তখন টিনের উপরে ঢিল পড়া বন্ধ হয়ে যায়। সে রাতে আমরা আর ঘরে থাকিনি, এক প্রতিবেশীর বাড়িতে থেকেছিলাম।
তারপর দিন আমরা সেই কবিরাজের কাছে আবার যাই এবং সমস্ত ঘটনা খুলে বলি। সন্ধ্যার পরে কবিরাজ জিন হাজির করে এবং আমাদের জানায় এই সমস্যার সমাধান আমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমাদের পিছনে একটি নয় দুটি নয়, জিনের বড় একটি গোত্র লেগে পড়েছে। তোমরা এদের কি ক্ষতি করেছো সেটা আমি জানি না, তবে তোমাদের উচিত বড় কোনো কবিরাজের কাছে যাওয়া। এরপরেই সেই কবিরাজ আমাদের অন্য একজন কবিরাজের সন্ধান দেয়। সে কবিরাজের বাড়ি ছিল খুলনার রূপসায়। এই প্রথম কবিরাজের বাসা থেকে বের হয়েছি, তখন রাত 9টা হবে। বের হয়ে আমরা যে আত্মীয়র বাসায় যাব সেখানে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। তখন এলাকায় ভ্যান ছিল, আমরা একটি ভ্যানে উঠি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার দুপাশে ছিল সারি সারি খেজুর গাছ। কুয়াশার সামনে দেখা যাচ্ছে না, খেজুর গাছের রসের হাড়ি। মনের ভিতর প্রচন্ড ভয়। হঠাৎ ভ্যানটি থেমে গেল। কিছু একটা দেখে ভ্যান ড্রাইভার ভ্যান রেখে দৌড় দিয়ে পালিয়ে গেল। সামনে তাকাতে দেখি ঝলঝল চোখে শত শত ছায়ামূর্তি আমাদের দিকে ধেয়ে আসছে। ওরা তখন আমাদের খুব কাছে, প্রত্যেকটাকে মনে হচ্ছে কোনো দানব। এই দৃশ্য দেখে আমার আম্মা জায়গায় সেন্সলেস হয়ে যায়। বাবা তখন কি করেছিল পরে জেনেছি, কারণ আমি সেখান থেকে দৌড় দেই। ওরা নাকি বাবাকে ধরতে চেয়েছিল কিন্তু পারেনি। বাবার হাতে তাবিজ থাকায় ওরা বাবার কাছে আসতে পারেনি। তারপর ওরা আগে আমার পিছু নেয়। আমি বেশি দূর দৌড়ে যেতে পারিনি। একটা ছায়ামূর্তি পিছন থেকে আমার ঘাড় ধরে উপর করে আমাকে ছুঁড়ে মারে। এরপর আমারও কিছু মনে নেই। জ্ঞান ফিরে আমি নিজেকে আমাদের এক আত্মীয়র বাড়িতে আবিষ্কার করি। বাবা আমাকে এবং আম্মাকে ভ্যানে করে বাড়িতে নিয়ে এসেছে। পরদিন সকালবেলা আমরা রূপসায় চলে যাই কবিরাজের দেওয়া ঠিকানায়। এসে এক তান্ত্রিককে পাই। এই তান্ত্রিক ছিল বৌদ্ধ ধর্মের। তান্ত্রিকের কাছে সমস্ত ঘটনা খুলে বলি। সারাদিন তার বাড়িতে অবস্থান করি। রাত 11টার সময় তান্ত্রিক আসর পাতে। সমস্ত ঘর অন্ধকার করে দিয়ে বাবার শরীর থেকে তাবিজ খুলে তাকে বসিয়ে দেওয়া হয় এবং বাবার চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পরে তান্ত্রিক সে জিনদের হাজির করতে সক্ষম হয়। তান্ত্রিক বলে, তোরা এখানে কেন এসেছিস? এই কৃষক তোদের কি ক্ষতি করেছে? বাবার মুখ থেকে উত্তর আসে, ও আমাদের গোত্রের নেতাকে খুন করে ফেলেছে। সে মাছ ধরতে গিয়েছিল, ও কেটারি দিয়ে তাকে হত্যা করেছে। আমরা তার প্রতিশোধ নিতে এসেছি। ওর বংশ আমরা শেষ করে দেব। তান্ত্রিক বলে, তোরা ওকে ছেড়ে দে। চুরি করে অন্যের মাছ ধরতে এসেছিলি কেন? তান্ত্রিক এবং সেই জিনদের সাথে অনেক তর্কাতর্কি হয়। বাবার গলা থেকে একবার এক রকমের ভয়েসের কথা আসছিল। কোনো কিছুতেই তারা আমাদের ছেড়ে যেতে রাজি হয় না। ওদের একটাই কথা, জীবনের বদলে জীবন নিব। ওরা এটাও জানায়, প্রথম যেদিন ওকে ধরে নিয়ে গেছিলাম চাইলে সেদিন মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা চাই ওকে তিলে তিলে মারব। 2 ঘন্টার মতো এভাবে কথা চলতে থাকে। এরপর তান্ত্রিক তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। হঠাৎ বাবা স্বাভাবিক হয়ে যায়। আমরা ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু তান্ত্রিক জানায় এদের সাথে পারা সম্ভব নয়। এরা 1 জন নয়, 2 জন নয়, এরা কয়েক শত। ওদের বসে আনার আগেই ওরা চলে গেছে। তবে ওদের থেকে বাঁচার একটি উপায় আছে। তোমাদের বাড়িটি বন্ধ করতে হবে। সেদিন রাতে আমরা তান্ত্রিকের বাড়িতে ছিলাম। পরদিন তান্ত্রিককে বাড়ি নিয়ে আসি এবং বাড়ি বন্ধ করাই। তান্ত্রিক আমাদের বলে দিয়েছিল সন্ধ্যার পরে যেন কোনোভাবেই বাড়ির বাইরে বের না হই। এরপর আমাদের সাথে 3 মাস কোনো সমস্যা হয় নাই। 3 মাস পরে আমাদের দেশে একটা ভূমিকম্প হয়। হয়তো আপনারা জানেন, ভূমিকম্প হলে বাড়ি বন্ধ ভেঙে যায়। এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। ভূমিকম্প হয়েছিল রাত 9টার দিকে। আমাদের বাড়ির ভিতরেই আমাদের বাথরুম। বাবা রাতের বেলা বাথরুমে গেল, কিন্তু 2 ঘন্টা হয়ে যায়, ফিরে আসে না। আম্মা বাবাকে খুঁজতে বের হয়। তখন আমি টেবিলে বই পড়ছিলাম। বাবাকে খুঁজতে গিয়ে আম্মা ফিরে আসার নাম গন্ধ নেই। আমি একটু বিচলিত হয়ে পড়ি, তাই বের হই তাদের খুঁজতে, কিন্তু বাড়ির ভিতরে কোথাও তাদের খুঁজে পাই না। আমি চিল্লাচিল্লি শুরু করি। আশেপাশে বাড়ির লোকজন দৌড়ে আসে। সবাই মিলে একত্রে তাদের খুঁজছিলাম। বাড়ির পাশে চাচাতো ভাইয়ের চিৎকার, সেখানে দৌড়ে যাই। গিয়ে দেখি বাবা সেখানে পড়ে আছে। এর কিছু দূর পরেই আম্মাও পড়ে আছে। তাদের দুজনকে সবাই মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। মাথায় ও মুখে পানি দেওয়ার পরে মায়ের জ্ঞান ফিরল। আর কোনো দিন জেগে ওঠেনি আমার বাবা। আমার বাবার ঘাটটা মটকে দেওয়া হয়েছে। সেই করুণ দৃশ্য আজও যেন আমার চোখের সামনে ভাসে। বুকে দুঃখের পাথর নিয়ে বাবাকে কবর দেই। এদিকে আমার বড় বোনকে বিয়ে দিয়েছি সরল খোলা। বাবার মৃত্যুর খবর পেয়ে সে এসেছিল।
তখন সে প্রেগনেন্ট ছিল। বাবার মৃত্যুর 3 দিন পরে আমাদের সাথে ঘটে যায় আরেকটি লোমহর্ষক ঘটনা। সকালে ঘুম থেকে উঠে আমরা বোনকে খুঁজে পাই না। তাকে খুঁজতে থাকি কিন্তু সন্ধান পাচ্ছিলাম না। 6 দিন হয়ে যায়, বোনের কোনো সন্ধান পাই না। তার শ্বশুর বাড়িতে খোঁজ নেই, কিন্তু সেখানেও নেই। এমনিতেই সে অসুস্থ। এই অবস্থায় সে কোথায় যেতে পারে? দুলাভাই আমার বোনকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। এমনিতেই বাবার মৃত্যুতে আমরা শোকাহত, এর ভিতর বোনকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্ত কতটা যে কঠিন ও দুঃখের তা যার সাথে ঘটে সেই উপলব্ধি করতে পারে। 6 দিন পরে আমরা একটি খবর পাই, নদীতে নাকি একটি মেয়ের লাশ পাওয়া গেছে। খবরটি শোনা মাত্র সেখানে ছুটে যাই। গিয়ে দেখি এ আর কেউ নয়, আমার বোন। আমাদের সম্পূর্ণ গ্রামে নেমে আসে শোকের ছায়া। আমার বোনেরও ঘাড় মটকানো। 3টে জীবন কিভাবে শেষ হয়ে গেল। বাবা, বোন, ওর পেটের বাচ্চা। পুরো গ্রামের লোকেরা আমাকে নিয়ে চিন্তিত ছিল। এরপর আমার কিছু না হয়ে যায়। আম্মা সহ গ্রামের লোকেরা আমাকে বড় একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সে তান্ত্রিকের বাড়ি ছিল মাদারীপুরে। এই তান্ত্রিক জিন হাজির করে। জিন তাকে জানায়, আমরা আর কারো জান নিব না। একটি জীবনের বদলে 3টি জীবন নিলাম। তারপরও তান্ত্রিক আমাদের তাবিজ দেয়। এরপর আমাদের সাথে আর কিছুই ঘটেনি। আমাদের বলতে আমি এবং আমার মা। আজও চোখের সামনে ভেসে ওঠে বাবা ও বোনের লাশ। বেঁচে থাকতে এই দৃশ্য ভুলতে পারবো না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লিসেনার্স, ঘটনাটি লিখেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমাদের গ্রাম থেকে 2জন বাচ্চা গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়, মাইকিং করা হয়, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বাচ্চা দুটি ছিল আপন খালাতো ভাই। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায় না। বাচ্চা দুটি হারিয়ে যাবার 2 দিন পর তাদের লাশ পাওয়া যায় একটি অগভীর পুকুর থেকে। হাঁটু সমান পানি সেখানে। আশ্চর্যের বিষয় হলো, হারিয়ে যাবার দিনই ওই পুকুরে খোঁজা হয়, কিন্তু ওইখানে কিছুই পাওয়া যায়নি সেদিন। যাই হোক, বাচ্চা দুটির মা কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার অবস্থা, কারণ তাদের 2জনেরই একমাত্র সন্তান ছিল তারা। আসলে বাচ্চাগুলো কি করে মারা গেল? সেখানে কি কোনো অস্বাভাবিকতা আছে? যাদের বাচ্চারা মারা গেছে তারা ছিল আপন 2 বোন। তাদের বিয়ে হয়েছিল একই গ্রামে, কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। একজনের বিয়ের 1 বছর, আরেকজনের বিয়ে 7 মাস কেটে যাবার পরও বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের শ্বশুর বাড়ি থেকে তাদের অত্যাচার করত। এই কারণেই একদিন তারা 2জন এক কবিরাজের সন্ধান পায়, যে নাকি তাদের এই বিষয়ে সাহায্য করতে পারবে। তাই তারা সিদ্ধান্ত নেয় ওইখানেই যাবে তারা। যেই ভাবা সেই কাজ। একদিন সময় করে 2 বোন যায় ওই কবিরাজের কাছে। কবিরাজ বলে, আমি তোদের এই বিষয়ে সাহায্য করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত হলো এই যে, আমাকে 10,000 টাকা দিতে হবে, আর একটা খাসি দিতে হবে। আর তোদের বাচ্চা হওয়ার পরও আমি কিছু চাইবো, সেটাও তোদের দিতে হবে। মাতৃত্বের স্বাদ আর শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বাঁচতে তারা রাজি হয়ে যায়, যদিও তারা গরিব ছিল। তারপর তারা ওইখান থেকে চলে আসে এবং তাদের গহনা বেচে সব জোগাড় করে। পরের দিন তারা কবিরাজের কাছে যায়, আর কবিরাজ যা চেয়েছিল সব দেয়। এরপর কবিরাজ তার প্রক্রিয়া শুরু করে। তাদের 2জনকে গোল বৃত্তের মধ্যে বসায়। এরপর কবিরাজ তাদের 2জনের 1 ফোঁটা করে রক্ত দিতে বলে তাদের। 2 বোন তাই করে। এরপর কবিরাজ তাদের বাড়ি চলে যেতে বলে এবং পরের দিন আসতে বলে। এরপর 2 বোন চলে যায় এবং যথারীতি পরের দিন আসে। এরপর কবিরাজ তাদের 2জনকে 2 বোতল পানি এবং 2টি করে পেয়ারা দেয়, আর বলে, এই পেয়ারা আজকে গিয়ে খাবি, আর পানি 7 দিন ধরে খেতে হবে। এরপর তারা সেটাই করে, যার ফল তারা পায়। এত ডাক্তার দেখিয়ে যেখানে কোনো লাভ হয়নি, সেখানে কয়েকদিনেই তাদের পেটে বাচ্চা চলে আসে। এতে তাদের 2 পরিবার ভীষণ খুশি হয়। যথারীতি নির্দিষ্ট সময়ে তাদের বাচ্চাও হয়। 2জনেরই 2টি ছেলে সন্তান হয়। তারা এতই খুশি ছিল যে কবিরাজের কথা তারা ভুলে যায়। এভাবেই পেরিয়ে যায় কয়েক মাস। একদিন সেই কবিরাজ তাদের সাথে দেখা করে আর খুব রাগান্বিত হয়ে বলে, তোদের 2জনের বাচ্চা হয়েছে বেশ কয়েক মাস, এখনো তোরা আমার সাথে দেখা করলি না কেন? তোরা কি আমার শর্ত ভুলে গেছিস? এরপর 2 বোন বলল, ভুলে হয়েছে, মাফ করে দিন আমাদের, আমরা কালকেই আপনার আস্তানায় যাব। এই কথা শুনে কবিরাজ চলে যায়। কথা মতো 2 বোনও পরের দিন রাতে কবিরাজের আস্তানায় যায়। সেখানকার দরজা বন্ধ ছিল, বিধায় তারা দরজায় কড়া নাড়ে।
দরজা খুলেই কবিরাজ বলে, এই তোদের জন্যই আজকে ওরা আমার উপর রেগে আছে। তাই এখন ওদের রাগ কমানোর জন্য ওদের 2টা খাসি আর 10 কেজি মিষ্টি দিতে হবে। তারা বলে যদি এই পরিমাণটা আরও কমানো যেত তাহলে ভালো হতো। কবিরাজ বলে, তোরা বলেছিলি আমি যা চাইবো তাই দিবি, এখন যদি এইসব না দেস তাহলে আমি জিনদের তোর 2 বাচ্চার পিছে লাগিয়ে দেব। এই কথা শুনে তারা কবিরাজের সাথে তর্ক জড়িয়ে যায়। এক পর্যায়ে কিছু দেবে না বলে তারা চলে যাচ্ছিল, তখন কবিরাজ বলে, ঠিক আছে, তোদের কিছু দিতে হবে না, এর পরিণাম তোরা অবশ্যই ভোগ করবি। এরপর 2 বোন বাসায় চলে আসে, কিন্তু পরের দিন থেকেই তাদের সাথে ঘটে ভয়ানক ঘটনা। তারা দেখে 2 জন বাচ্চা রাত হতেই কান্না শুরু করে। তাদের আর কিছুতেই থামানো যায় না। প্রথমে ওরা বিষয়টি সাধারণ বলে এড়িয়ে যায়, কিন্তু বিষয়টা যখন রোজ রোজ ঘটতে থাকে তখন তারা বিষয়টা আমলে নেয়। শুধু যে কাঁদে তা না, যতই দিন যাচ্ছে মনে হচ্ছে তারা শুকিয়ে যাচ্ছে, যার ফলে তারা তাদের গ্রামের মসজিদের ইমামকে আসার জন্য অনুরোধ করে। যথারীতি সেই ইমাম তাদের বাসায় আসতে থাকে, কিন্তু যখনই সে বাসার সীমানায় প্রবেশ করে তখন সে আবার চলে যেতে থাকে। এই বিষয়টা তাদের বাবা লক্ষ্য করে এবং ওই ইমামকে ডাক দিয়ে থামতে বলে, আর সে ওই ইমামের কাছে যায় এবং বলে, কেন আপনি চলে যাচ্ছেন? ইমাম বলে, আপনাদের বাসায় আসার সময় কেমন যেন অস্থিরতা বিরাজ করছিল আমার মধ্যে, কিন্তু আমি তা পাত্তা না দিয়ে এগিয়ে আসতে থাকি। কিন্তু যখনই আমি আপনাদের বাসার প্রবেশ করি তখন একটা ফেসফেসে গলায় কে যেন বলে ওঠে, ভেতরে যাবি যা, কিন্তু লাশ হয়ে ফিরে আসবি। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, যার কারণে চলে যাচ্ছিলাম। এই কাজ আমার দ্বারা সম্ভব না, আপনি বড় কোনো আলেমা দেখান। এই বলে ইমাম চলে যায়। এদিকে একদিন সন্ধ্যার দিকে বড় বোন তাদের বাড়ির একটু সামনে একটা পুকুর আছে, সেখানে হাঁড়ি পাতিল ধুচ্ছিল। এমন সময় পুকুর থেকে বুদবুদ উঠতে লাগলো, মনে হচ্ছিল কেউ নিচ থেকে উপরে আসছে। তখন প্রায় খানিকটা অন্ধকার নেমে এসেছে। সে একটু ভয় পায়, তাই কাজগুলো তাড়াতাড়ি সেরে যখনই বাড়ির দিকে যাবে তখনই তার মনে হলো একটা শীতল হাত তার পা চেপে ধরেছে। সে ভয়ে কুঁকড়ে ওঠে। সে পা ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না, এবং আশ্চর্য ব্যাপার, সে চিৎকারও করতে পারছিল না। এক সময় সে শক্তির সাথে সে পারে না, সেটা তাকে পানিতে নিয়ে আসে। ওইদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। ছোট বোন ভাবছে হয়তো তার বোনের কাজ শেষ হয়নি, তাই সে গিয়ে তাকে একটু সাহায্য করবে। কিন্তু পুকুরে আসতেই মনে হলো সেখানে কিছু যেন কুস্তি লড়ছে, পানির ঝাপটার আওয়াজ আসছিল। সে ভয়ে ভয়ে সেখানে যায়। গিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার বোন কিছু একটার দেখে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেটা সে দেখতে পারছে না। তাই সে তাড়াতাড়ি পুকুরে নামে আর তার বড় বোনকে টান দিয়ে উঠাতে চায়, কিন্তু সে একটা শক্তির অনুভব করছে যেটা তার বোন সহ তাকে পুকুরের মাঝের দিকে টানছে। অনেক কষ্টে সে তার বোনকে উঠাতে সম্ভব হয়, কিন্তু ততক্ষণে তার বোন অজ্ঞান হয়ে গেছে। অনেক কষ্টে সে তাকে বাড়ি নিয়ে যায় এবং ঘরে নিয়ে শুয়ে দেয়। সে কি করবে বুঝতে পারছে না, ভয়ে তার হাত পা কাঁপছে। এরপর তার বাবা আর ভাই আসে মাঠ থেকে কাজ করে। সে তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত করে। এরপর তার ভাই তার বোনের পেটে চাপ দিয়ে পানি বের করতে থাকে এবং একসময় জ্ঞান ফিরে। এভাবে আর চলতে পারে না, তাই তারা বড় কোনো কবিরাজের খোঁজ করে ভাগ্যবশত পেয়েও যায়। সেখানে যায় তাদের ভাই। এরপর ওই কবিরাজকে নিয়ে রাতের দিকে আসে। সে এসে দেখে বাচ্চা দুটি অদ্ভুতভাবে কাঁদছে আর শরীরে মনে হচ্ছে শুধু একটা চামড়ার আস্তরণ দিয়ে ঢাকা। উনি একটা তেলের বোতল বের করে 2 বাচ্চার শরীরে মাখিয়ে দেয় আর কিছু দোয়া কালাম পরে দেয়। অদ্ভুতভাবে এতদিন যে বাচ্চাদের রাতে কিছুতেই কান্না থামানো যেত না, তারা আজকে কান্না থামিয়ে দিয়েছে। এরপর কবিরাজ বলল বাচ্চা দুটিকে খেতে দিতে, এবং তিনি বাড়িটা পুরোপুরি ঘুরে দেখলেন। ঘোরা শেষে তিনি বললেন, আমার সাথে কালকে একজনকে দেখা করো। ওই রাতে আর কিছু হয়নি। পরের দিন সকালে তাদের ভাই যায় ওই কবিরাজের কাছে। এরপর কবিরাজ বলে তিনি যখন ওই বাড়ি ঘুরছিলেন তখন তার মনে হয়েছিল তার আশেপাশে কতগুলো ছায়ামূর্তি চলাফেরা করছে। এমনকি যখন উনি গাড়িতে বসে আছে সেই সময়ও বাসা ত্যাগ করবেন, তখনও মনে হচ্ছিল তার আশেপাশে কেউ আছে। সে বলল, এখন উপায়? কবিরাজ বলল, আমি আমার ছাত্র জিনদের থেকে জানতে পারি যে তোমার বোনেরা কুফরি কালামের সাহায্য নিয়ে মাতৃত্ব লাভ করার জন্য এ কাজটি করেছে, কিন্তু যেই কবিরাজ তাদের এটা করতে সহায়তা করেছে তার শর্ত তোমার বোনেরা পূরণ করতে পারেনি।
ফলে সেই কবিরাজ জিনগুলোকে ওদের পিছনে লেলিয়ে দিয়েছে। এই কথা শুনে সে হতবাক হয়ে গেল। এর কিছুই সে জানতো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে কবিরাজ বলে, চিন্তা করিও না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি 2 দিন পর তোমাদের বাড়িতে যাব। তার আগ পর্যন্ত এই 4টি তাবিজ রাখো। 2টি তোমার বোন আর 2টি তাদের বাচ্চাদের পরিয়ে দিও। এরপর সে তাবিজগুলো নিয়ে বাসায় চলে আসে এবং কবিরাজের কথাগুলো তার বাবাকে খুলে বলে। এরপর কেটে যায় 2 দিন। এই 2 দিনে মনে হচ্ছিল বাইরে দিয়ে তুফান হচ্ছে, ভয়ানক সব শব্দ আসছিল, কিন্তু তারা হয়তো বাসার ভিতরে ঢুকতে পারেনি। যাই হোক, যথারীতি 2 দিন কেটে গেল। সেই কবিরাজ আসলো, এসে এক ধরনের প্রক্রিয়া শুরু করলো। তাদের 2 বোনকে 2 গণ্ডিতে বসালো এবং সূরা কালাম পাঠ করতে থাকলো। আস্তে আস্তে তাদের ভিতর পরিবর্তন আসতে শুরু করে, তাদের কণ্ঠের পরিবর্তন আসতে থাকে। এক সময় তারা কবিরাজকে গালাগালি শুরু করে। কবিরাজের কোনো কথাই শুনছিল না, যার ফলে কবিরাজ রেগে গিয়ে তার ব্যাগ থেকে একটা লাঠি বের করলো এবং কিছু সূরা পরে ফু দিয়ে তাদের 2জনকেই লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। মনে হচ্ছিল তাদের ভিতর থেকে একাধিক জিনের চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। এরপর সে জিনেরা বলে, থাম থাম, আর মারিস না, আমরা চলে যাচ্ছি, তবে এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। এরপর সে জিনগুলো চলে যায়। কবিরাজ বলে, আমার ছাত্র জিনগুলো আপনাদের পাহারা দিবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর বছর 3 পর কবিরাজটি ইন্তেকাল করেন। এরপরেই ঘটে যায় এই দুর্ঘটনা, যা আমি প্রথমেই বলেছিলাম। বাচ্চা 2টির লাশ পাওয়া যায় সেই পুকুরে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন আদিব ভাই। আদিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন শিখা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি শিখা, ভোলা জেলার চরফেশন থেকে বলছি। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করব যা আমাদের ফ্যামিলির এক কালো অধ্যায়। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আমরা 2 ভাই বোন, আমি এবং আমার ভাই শফিকুল। আমরা 2 ভাই বোন এবং মা বাবা নিয়ে আমাদের ফ্যামিলি। আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমাদের ফ্যামিলিতে কোনো অভাব নেই, মোটামুটি ধনী আমরা। ঘটনাটি 2011 সালের। আমি তখন বরিশাল ইউনিভার্সিটিতে পড়ি। হঠাৎ একদিন বাড়ি থেকে আমার ফোন আসে। মা কেঁদে কেঁদে বলছে, তোর ভাই তো হয়তো আর বাঁচতে পারবে না। আমি মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে শফিকুলের? মা বলে, তুই বাড়িতে আয়, সব জানতে পারবি। আমি দেরি না করে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এবং সন্ধ্যি বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়ির গেট থেকে শুনতে পাচ্ছি কান্না। হায় মাবুদ, আমার ছেলেটার কি হলো? তুমি আমার বাছাধনকে বাঁচাও, রক্ষা করো। আমার মা এভাবে কাঁদছে। বাড়ির বাহিরে বসেই মায়ের কান্না শুনতে শুনতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমি মাকে সান্ত্বনা দিয়ে ভাইয়ের রুমে যাই। ভাইয়ের রুমে গিয়ে দেখি এ তো আমার ভাই নয়। আরে আমার ভাইয়ের যে সুন্দর চেহারা, সুস্বাস্থ্য ছিল, তার কিছুই নেই। মনে হচ্ছে মেডিকেলের একটি কঙ্কাল ভাইয়ের রুমে শুয়ে রাখা হয়েছে। এই অবস্থা দেখে আমিও কান্না ধরে রাখতে পারিনি। একটু পর পর ভাইয়ের নাক দিয়ে গোলগলি রক্ত পড়ে। ও কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর কেমন যেন একটা কষ্টের মোড়ানি দেয়। এরপর থেকে আমরা শুরু করি ভাইকে ডাক্তার দেখানো। অবশ্য এর আগে গ্রামের অনেক ডাক্তার দেখানো হয়েছে। ঢাকার ভিতরে বড় বড় মেডিকেল, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। অবশেষে ভাইকে ইন্ডিয়া নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানেও কোনো কাজ হয়নি। দিন দিন ভাইয়ের অবস্থা খুবই খারাপ হতে লাগলো। প্রতিটি ক্ষণে আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। বাংলাদেশে, ভারতে ভাইয়ের চিকিৎসা করে ব্যর্থ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার গ্রামে ফিরে আসি। এতক্ষণ বলছি বরিশাল থেকে বাড়িতে যাওয়ার পর থেকে প্রায় 9 মাসের ঘটনা। এই 9 মাসে আমার ভাই কোনো কথা বলতে পারেনি। খুব কষ্টে ইশারা করতো কোনো কিছু প্রয়োজন হলে। এরপরে আমরা শুরু করি কবিরাজি চিকিৎসা। প্রথমে আমরা গাজীপুরে একটি কবিরাজের কাছে যাই। কবিরাজ আমার ভাইকে দেখে আমাদের জানায় ওকে নাকি খুব ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলে, এর চিকিৎসা আমার কাছে নেই, আপনারা বড় কোনো তান্ত্রিকের কাছে যান। এরপর আমরা খুঁজতে থাকি বড় কোনো তান্ত্রিক আছে নাকি। আমি অনেক শুনেছি পাহাড়ি এলাকায় নাকি অনেক বড় তান্ত্রিক থাকে, তাই ওইদিকে সন্ধান নেই। অনেক কষ্ট করে একজন তান্ত্রিকের সন্ধান পাই। তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী।
সে তান্ত্রিক রাঙামাটিতে থাকে। সে তান্ত্রিকের ঠিকানা নিয়ে আমরা অতি দ্রুত রাঙামাটি চলে যাই, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। আমরা যেদিন সেখানে যাই তান্ত্রিককে আর পাওয়া যায় না সেখানে। সে নাকি তার গরুর কাছে গিয়েছে ভারতে, আসতে 3 দিন সময় লাগবে। আমরা অপেক্ষা করতে থাকি সে তান্ত্রিকের জন্য। একটা হোটেলে উঠে যাই। 3 দিন পরে তান্ত্রিক ভারত থেকে এলে তার সাথে আমরা সাক্ষাৎ করি। তান্ত্রিক আমার ভাইকে দেখে আমাদেরকে বলে, আপনার ভাইকে আমার এখানে একদিন রেখে যাবেন, কিন্তু আপনারা চলে যাবেন। আমার মা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আমি অনেক বুঝিয়ে মাকে রাজি করিয়েছি। সেদিনের মতো ভাইকে সেখানে রেখে আমরা হোটেলে চলে আসি, কিন্তু ভাইয়ের চিন্তায় কারোর চোখে ঘুম ছিল না। পরদিন সকালেই আমরা সে তান্ত্রিকের বাসায় চলে যাই। তখন তান্ত্রিক আমাদের বলে, আমি আমার পোষা জিন পাঠিয়ে খোঁজখবর নিয়েছি, এই ছেলেকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। তখন আমার মা কেঁদে কেঁদে বলে, কবিরাজ সাহেব, আমার ছেলেকে বাঁচান। কবিরাজ আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা যখন হয়েছে সমাধান তো আছেই। তখন আমি তান্ত্রিককে জিজ্ঞেস করি, কে আমার ভাইকে কালো জাদু করেছে? তান্ত্রিক জবাব দেয়, মা, আগে তোমার ভাইকে সুস্থ করে নেই, তারপর সব জানতে পারবে। তারপর কবিরাজ আমাদের জানায় সে আমাদের সাথে আমাদের গ্রামে আসবে, কেননা আমার ভাইকে কালো জাদু করতে কিছু জিনিস আমাদের গ্রামে বাড়ির পাশেই রাখা হয়েছে, সেগুলি তাকে নষ্ট করতে হবে। আমরা তোর জোর না করে কবিরাজকে নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করি। ভোলা পৌঁছে তান্ত্রিককে বাসার একটি রুমে থাকতে দেই। তান্ত্রিক সারা রাত আমাদের সারা বাড়িতে পায়চারি করছিল। সে বলেছিল রাতে যেন আমরা কেউ ঘর থেকে বের না হই। তান্ত্রিক আমাদের বাড়িতে সারা রাত ঘুরে ফিরে কি করেছিল আমরা জানি না। ভোর রাতে সে ঘরে আসলো, সাথে নিয়ে আসলো একটা পুতুল, কিছু তাবিজ কবচ, এবং তান্ত্রিকের সারা গায়ে মাটিতে ভরা ছিল। পুতুলটির গায়ে অনেকগুলি সূচ লাগানো ছিল। আমি তান্ত্রিককে বলি, আঙ্কেল, আপনার কি হয়েছে? সারা গায়ে মাটি কেন, আর এগুলি কি? তান্ত্রিক হেসে জবাব দেয়, মা, গোসলটা করে নিই, তারপরে সব বলবো। আর হ্যাঁ, তোমাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। আমরা সকলে অনেকটা খুশি হয়েছিলাম, কিন্তু মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। তান্ত্রিক আঙ্কেল গোসল করে ঘরে এসে সোফার উপর বসলেন। তাকে আমরা চা খেতে দিলাম। চা খেতে খেতে তান্ত্রিক বলতে শুরু করলো, তোমরা বাবা চাচারা কয় ভাই? আমি উত্তর দিলাম, 3 ভাই। তান্ত্রিক বলল, তোমার অন্য চাচাদের কতজন ছেলে? আমি বললাম, বড় চাচার 3 ছেলে আর মেজো চাচার 2 ছেলে। তান্ত্রিক জিজ্ঞেস করলো, তোমার চাচারা পেশায় কি করে? আমি বললাম, তারা তো নদীতে মাছ ধরে সংসার চালায়। এরপর তান্ত্রিক বলল, তোমার চাচাতো ভাইরা মিলে তোমার ভাইকে কালো জাদু করেছে। তারা এই পুতুলটাকে কালো জাদুর জন্য ব্যবহার করেছে। তোমার চাচাতো ভাইয়েরা তোমার ভাইকে মারতে চায়। তোমার ভাই মারা গেলে তোমার বাবার সম্পত্তি তারাই দখল করতে পারবে। এরা যার মাধ্যমে তোমার ভাইকে কালো জাদু করেছে, সে তোমার ভাইয়ের পিছনে 60টি পিশাচ জিন চালান করে দিয়েছিল। আমি যখন এই পুতুল এবং তাবিজগুলি উঠাতে চাই, তখন ওই জিনগুলি আমাকে বাধা দেয়। আমার জিনেরা ওদের সাথে পেরে ওঠে না। অবশেষে তন্ত্র মন্ত্র দিয়ে ওদেরকে আমি হারাতে চেষ্টা করি, কিন্তু ওদের মধ্যে একটি জিন ছিল অতি শক্তিশালী। সেই জিনটির সাথে আমার অনেক ধস্তাধস্তি হয়। অবশেষে অনেক কষ্ট করে ওকে আমি পরাজিত করি, আর সেজন্যই আমার গায়ে মাটি লেগেছিল। আর তোমার চাচারা কিভাবে কালো জাদু করেছে এটা তোমাদের শুনতে হবে না। তবে হ্যাঁ, একটি কালো পাঠা ছাগল সন্ধ্যার আগে জোগাড় করবে। সেই সাথে জোগাড় করবে 60টি মুরগির বাচ্চা ও 10 কেজি গরুর দুধ। আমরা সন্ধ্যার ভিতরে এগুলি জোগাড় করি। সন্ধ্যার পরেই ছাগলটি জবাই করে তার রক্ত দিয়ে প্রথমে আমার ভাইকে গোসল করানো হয়। এরপর মুরগি জবাই দিয়ে তা রান্না করতে বলা হয়। সর্বশেষ কবিরাজ তার তন্ত্রমন্ত্র পরে গরুর দুধ দিয়ে ভাইকে গোসল করিয়ে দেয় এবং রান্না করা সেই মুরগির মাংস আমার ভাইকে খাওয়ায়। এরপর কবিরাজ আমার ভাইকে 2টি তাবিজ দেয় এবং বলে দেয়, এগুলি কখনো যেন তোমার হাত থেকে ছাড়া না হয়। পরদিন কবিরাজ চলে যায়। সে যাওয়ার আগে বলে যায়, আমার ভাই অল্প দিনের ভিতরেই সুস্থ হয়ে উঠবে।
9 দিন পর আমার ভাই কথা বলতে পারে এবং অল্প দিনের ভিতরেই সে আগের মতো সুস্থ হয়ে যায়। এরপর থেকে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি। এরপর আমরা ভোলার বাড়ি ভিটা বিক্রি করে ঢাকায় চলে আসি। ঢাকা একটা ফ্ল্যাট কিনে আমরা সেখানেই থাকতে শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা এখন খুব ভালো আছি। সর্বশেষ দুটি কথা না বললে নয়, সম্পত্তির লোভে মানুষ কত কিনা করতে পারে। আমরা আমাদের চাচার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি, বরং আমরা নীরবে চলে এসেছি। ভালো থাকুক পৃথিবীর সকল পরিবার। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য মিস শিখা। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন মেহরাব হোসেন হিমেল। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি যে ঘটনাটি আজ আপনাদেরকে বলবো সেটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটা। পেশায় সে একজন মসজিদের মুয়াজ্জিম। আমার চাচাতো ভাইয়ের নাম ইমরান। তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে। ছেলেবেলা থেকেই আমার চাচাতো ভাই ভৌতিক ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিলেন সাহসী স্বভাবের। কিন্তু একটা ঘটনা তার সমস্ত জীবনকে ওলট পালট করে দিল। সময়টা 2009 সালের জুন অথবা জুলাই মাস। রাত 9টা, অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই। সেদিন রাতে ঘুমাতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন গ্রামে 9টা মানে অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা ঘুম ঘুম এসে যায় চোখে, কিন্তু হঠাৎ দরজা কে যেন নক করলো। বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে কে। দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন, আজ রাতেই সেই মৃত ব্যক্তির দাফনের কাজ করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটির সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটার অবস্থা খুবই বিভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোনো রকমে বোঝা যাচ্ছিল। জানা যায় ট্রাক চাপা খেয়ে মারা গেছে। সাধারণত কোনো গাড়িতে কেউ মারা গেলে পরিবারের লোকজন বেশ কান্নাকাটি করে, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমে খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো। লাশ আগে থেকেই গোসল করানো ছিল এবং খাটিয়াটা তৈরি ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে গেলে লাশ কাঁধে তোলা হয়। খাটের সামনের অংশটা তিনি ধরেন। স্থানীয় কবরস্থানের নাম গোয়ালখালী কবরস্থান নামে পরিচিত। সেখানে যেতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময়, যে সময়টার কথা বলছি, তখন বৃষ্টির সময় ছিল। ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সেখানে দিনের বেলাতেই লাশ নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। রাতে ব্যাপারটা কঠিন হয়ে পড়ল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হারিকেনের আলোতে কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। লাশ বহনের ধর্মীয় নিয়মকানুন ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তাও বলেন না, কিন্তু আশেপাশের মানুষের নীরবতা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি তার আশেপাশে যারা ছিলেন তাদের সাথে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা তার কথার উত্তর দিলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা না বলে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। কবরস্থানে যখন পৌঁছালেন তখন রাত প্রায় আনুমানিক 12টা হবে। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথের লোকজনগুলো কোথাও যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। কবরস্থানটি মোটামুটি বড়ই ছিল। এতটা কম সময়ে কোনো মানুষের পক্ষে অতিক্রম করা একদম অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময় একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছে, তাও কবরস্থানে। কিছু সময় আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তখনও তিনি আন্দাজ করে উঠতে পারেননি যে তার সাথে আরও কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানতেই তার চোখ পড়ল লাশের মুখের দিকে। তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনে আর দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশের চোখগুলো কেউ যেন উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্তহীন করা একটা হাসি মুখে লেগে আছে। তার মনে হলো লাশটা নড়ছে। এক পর্যায়ে লাশটা সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে যারা কিনা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু কে জানতো এটা ছিল মাত্র শুরু।
এই ঘটনার পরের দিন তার প্রচণ্ড জ্বর আসে। তিনি প্রায় ঘুমে আজব আজব স্বপ্ন দেখতে পান। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। একদিন রাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখলেন লাশটা তার পাশে শুয়ে আছে এবং বীভৎস ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হওয়ার পর থেকে তিনি একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতেও কমল না। অবাক করা বিষয় হলো সেই লাশটিকে তিনি একাই দেখতে পেতেন। এরপর সমস্যা আরও বাড়তে লাগলো। তিনি শুধু মাঝরাতে নয়, প্রায় বিভিন্ন সময়ে দেখতে পেতেন লাশটা বীভৎস ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসতো আর ডাকতো। এবার তার পরিবার তাকে নিয়ে এক হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন এর উপরে খারাপ একটা শক্তির নজর পড়েছে, আরও সেই খারাপ শক্তিটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি তার সমস্যা সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন হুজুরের ঠিকানা দিয়ে দিলেন। সেই হুজুর অবশেষে অনেক তদবির করে তাকে সুস্থ করলেন। আলহামদুলিল্লাহ, এখন তিনি ভালো আছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhuthfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আমাদের ঘটনাগুলো শুনে থাকার জন্য।